আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বাংলাদেশের রাজনীতিতে এক নতুন বিতর্কের সূচনা করেছে সাম্প্রতিক গণভোট। গেল নির্বাচনে হা ভোটের জয় কি কেবল একটি সিদ্ধান্তের অনুমোদন, নাকি এর ভেতরে রয়েছে জামাতের কৌশলগত সাফল্যের বার্তা? অন্যদিকে শেষ মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কি বললেন যা নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা চলছে? বাংলাদেশের সাম্প্রতিক এই ঘটনাটি এখনো অনেকের কাছে পুরোপুরি স্পষ্ট নয়। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে জুলাই সনদের উপর অনুষ্ঠিত গণভোটে হা ভোটের বিজয় আসলে জামাত ও তাদের জোটের কৌশলগত রাজনৈতিক সাফল্য বিদ্যমান থাকবে। আর এই বাস্তবতায় সবার আগে অনুধাবন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই গণভোটের ঠিক 2 দিন আগে 10 ফেব্রুয়ারি সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত আবেগঘন কণ্ঠে জনগণের কাছে জুলাই সনদের পক্ষে হা ভোট দেওয়ার আহ্বান জানান। তার বক্তব্যে ছিল এক ধরনের জরুরি আবেদন, যেন যে কোনো মূল্যে সনদটি পাশ করানো প্রয়োজন। তিনি সতর্ক করে বলেন, এই সনদ পাশ না হলে দেশে আবার অগণতান্ত্রিক শাসন ফিরে আসতে পারে, জনগণের অধিকার খর্ব হতে পারে এবং জুলাই বিপ্লবের চেতনা ধ্বংস হয়ে যেতে পারে। ডক্টর ইউনূস দাবি করেন, জুলাই সনদে প্রস্তাবিত সংস্কারসমূহ দেশের গণতন্ত্রকে আরও সুদৃঢ় করবে, বিশেষ করে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা এবং শক্তিশালী স্থানীয় সরকার কাঠামো। এসব ব্যবস্থা ভবিষ্যতে একক ক্ষমতার উত্থান ঠেকাতে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন। তার ভাষণে বারবার উঠে আসে, না ভোট জয়ী হওয়া মানেই দেশের জন্য বিপদ, আর হা ভোট জয়ী হওয়া মানেই গণতন্ত্রের সুরক্ষা। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সাংবিধানিক কাঠামোর নির্দিষ্ট কিছু ধারা বাস্তবে জামাতের জন্য কৌশলগতভাবে লাভজনক। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি ছোট ও মাঝারি দলগুলোর জন্য সুবিধা তৈরি করে, যা জামাতের মতো সাংগঠনিক রাজনৈতিক শক্তির জন্য বড় সুযোগ। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান খুব দ্রুতই বিষয়টি অনুধাবন করেন এবং দলকে কৌশলগতভাবে হা ভোটের পক্ষে অবস্থান নিতে উদ্বুদ্ধ করেন। অন্যদিকে বিএনপি শুরু থেকে জুলাই সনদের বিরোধিতা করে এবং তাদের সমর্থকদের না ভোট দেওয়ার আহ্বান জানায়। ফলে গণভোটের দিনে জামাত ও তাদের সমর্থকরা সঠিকভাবে হা ভোট দেয়, আর বিএনপির সমর্থকরা না ভোট দেয়। ফলাফল আসে একতরফা, 68% হা এবং 31% না। ফল ঘোষণার পর প্রথম দিকে ডক্টর মোহাম্মদ ইউনূস সন্তোষ প্রকাশ করলেও রাজনৈতিক মহলে ধারণা তৈরি হয়, খুব দ্রুতই তিনি বুঝতে পারেন এই বিজয় শুধুমাত্র তার প্রস্তাবিত সনদে নয়, বরং একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তির জন্য ভবিষ্যৎ ক্ষমতার পথ প্রশস্ত করছে এটি। 13 ফেব্রুয়ারি এক সংক্ষিপ্ত বিবৃতিতে তিনি গণভোটে অংশগ্রহণকারী জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তবে গণভোট পরবর্তী তার বিবৃতি ভাষা ও শব্দচয়ন বিশ্লেষণ করলে অনেকের কাছেই মনে হয়েছে তিনি পুরোপুরি স্বস্তিতে নেই। প্রকাশ্যে তিনি সবাইকে জুলাই সনদ বাস্তবায়নে একসাথে কাজ করার আহ্বান জানালেও বক্তব্যের ভেতরে ছিল এক ধরনের সংযত উদ্বেগের সুর। তিনি বলেন, এখন জাতির প্রধান কাজ হলো বিভাজন ভুলে সনদের বাস্তবায়ন ও দেশের উন্নয়নে মনোনিবেশ করা। কিন্তু তার ঘনিষ্ঠ মহল থেকে ইঙ্গিত পাওয়া যায়, ফলাফল দেখার পর ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে বেশ হতাশ ও বিমর্ষ হয়ে পড়েন। কারণটি বুঝতে হলে ফিরে যেতে হবে জুলাই সনদের কাঠামোগত বৈশিষ্ট্যের দিকে। এই সনদে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের যে প্রস্তাব রাখা হয়েছে সেখানে একটি উচ্চকক্ষ গঠনের কথা বলা হয়েছে, যেখানে পেশাজীবী সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা থাকবেন। বিশ্লেষকদের মতে গত কয়েক দশকে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে জামায়াত। ফলে উচ্চকক্ষ গঠিত হলেও সেখানে তাদের প্রভাব উল্লেখযোগ্য হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে নতুন কাঠামোতে সংগঠিত শক্তির গুরুত্ব বাড়বে এবং সেই ক্ষেত্রে তারা নিজেদের প্রস্তুত বলে মনে করেন। তৃতীয়ত, আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতিতে দল যে পরিমাণ ভোট পাবে সে অনুপাতে আসন পাওয়ার সুযোগ সৃষ্টি হবে। এতে তুলনামূলকভাবে ছোট কিন্তু সংগঠিত দলগুলো লাভবান হতে পারে। তৃতীয়ত, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে সমান সুযোগের পরিবেশ তৈরি হবে, যা মাঠ পর্যায়ে সক্রিয় সংগঠনগুলোর জন্য সুবিধাজনক হতে পারে। চতুর্থত, শক্তিশালী স্থানীয় সরকার কাঠামো চালু হলে তৃণমূল ভিত্তিক সংগঠনগুলো তাদের নেটওয়ার্ক কাজে লাগাতে পারবে। এছাড়া সংসদের স্পিকার পদে কোনো জোটের হাতে গেলে সংসদীয় কার্যক্রমে তাদের প্রভাব উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। এই প্রেক্ষাপটে অনেকেই বলেছেন, জুলাই সনদ পাশ হওয়া মানে শুধু একটি সাংবিধানিক দলিলের অনুমোদন নয়, বরং একটি নতুন ক্ষমতার ভারসাম্য তৈরি হওয়া। ডক্টর ইউনূস ও তার ঘনিষ্ঠরা যখন সনদ প্রণয়ন করেন তাদের ধারণা ছিল এতে একটি গুরুত্বপূর্ণ প্রগতিশীল রাজনৈতিক কাঠামো তৈরি হবে, যেখানে বড় দলগুলো একচেটিয়া প্রভাব কমবে এবং বুদ্ধিজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। কিন্তু তারা হয়তো প্রতিপক্ষের সাংগঠনিক সক্ষমতা ও তৃণমূল বিস্তৃতিকে যথেষ্ট গুরুত্ব দেয়নি।
জামাতকে অনেকেই কেবল একটি রাজনৈতিক দল হিসেবে দেখলেও বাস্তবে এটি একটি দীর্ঘদিনের সাংগঠনিক আন্দোলন, যার শিকড় বিভিন্ন পেশাজীবী, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের ভেতরে বিস্তৃত। অন্যদিকে নতুন রাজনৈতিক শক্তিগুলোর জনপ্রিয়তা থাকলেও মাঠ পর্যায়ে তাদের উপস্থিতি তুলনামূলকভাবে সীমিত। ফলে সনদ বাস্তবায়নের পর বাস্তব ক্ষমতার চিত্র ভিন্ন হতে পারে, এমন আশঙ্কাই এখন আলোচনায়। তবে এই বিষয়টি ডক্টর ইউনূসের জন্য একটি বিরাট আঘাত ও তিনি এখন হয়তো বুঝতে পারছেন যে তিনি একটি কৌশলগত ভুল করছেন। তার উচিত ছিল জুলাই সনদ প্রণয়নের সময় আরও বেশি সতর্ক থাকা এবং বিভিন্ন রাজনৈতিক দলের শক্তি এবং সাংগঠনিক সক্ষমতা বিবেচনা করা। কিন্তু তিনি এবং তার টিম মনে করেছিলেন যে তারা খুব চালাক এবং তারা এমন একটি সংবিধান তৈরি করেছে যা তাদের স্বার্থ রক্ষা করবে, কিন্তু বাস্তবে তারা এমন একটি কাঠামো তৈরি করেছে যা জামাতের স্বার্থ রক্ষা করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পুরো প্রক্রিয়াটি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এনসিপির জন্য ভবিষ্যতের বড় রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। একজন বিশ্লেষক মন্তব্য করেন, ডক্টর ইউনূস একজন বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ও সমাজ সংস্কারক হলেও তিনি অভিজ্ঞ রাজনীতিবিদ নন। তিনি হয়তো ভেবেছিলেন একটি উন্নত ও ভারসাম্যপূর্ণ সাংবিধানিক কাঠামো তৈরি করলেই রাজনৈতিক সমস্যার সমাধান সম্ভব। কিন্তু বাস্তব রাজনীতিতে কেবল নীতিমালা নয়, সাংগঠনিক শক্তি, তৃণমূল পর্যায়ে নেটওয়ার্ক এবং দীর্ঘমেয়াদী কৌশলী শেষ পর্যন্ত নির্ধারক ভূমিকা রাখে। আর এই জায়গাতেই জামাত এগিয়ে, এমনটাই মত অনেকের। আরেকজনের বিশ্লেষকের ভাষ্য, এনসিপির তরুণ নেতারা আদর্শবাদী এবং উদ্যমী হলেও রাজনৈতিক বাস্তবতার কঠিন অঙ্গ সম্পর্কে তারা পুরোপুরি প্রস্তুত ছিলেন না। তারা হয়তো বিশ্বাস করেছিলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা ও জনমতের আবেগকে পুঁজি করেই নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলা সম্ভব। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় সংগঠন, তৃণমূল ভিত্তিক কাজ এবং দীর্ঘদিনের সামাজিক প্রভাব ছাড়া স্থায়ী শক্তি হিসেবে টিকে থাকা কঠিন। এক্ষেত্রে জামাতকে অনেকে সংগঠনের মাস্টার বলে উল্লেখ করেন। দলটির আমির ডক্টর শফিকুর রহমান আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে নতুন কাঠামোতে প্রস্তুত সংগঠনই এগিয়ে থাকবে। তৃতীয় একজন বিশ্লেষক মনে করেন, জুলাই সনদ এখন একটি প্রতিষ্ঠিত বাস্তবতা, এটি পরিবর্তন করা সহজ হবে না। আগামী কয়েক বছর রাজনীতি এই নতুন কাঠামোর অধীনেই পরিচালিত হবে। এ সময়ের মধ্যে যদি কোনো দল সাংগঠনিকভাবে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারে, তারাই লাভবান হবেন। আর যদি এনসিপি দ্রুত নিজেদের তৃণমূল ভিত্তিক সংগঠন বিস্তার করতে না পারে, তাহলে তারা পিছিয়ে পড়বে, এমন আশঙ্কা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলছে। কেউ কেউ ব্যঙ্গ করে বলছেন ডক্টর ইউনূস যেন নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছেন। আবার জামাতের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে, তারা এটিকে নিজেদের কৌশলগত সাফল্য হিসেবে দেখছেন। বিএনপির সমর্থকরা বলছেন তারা শুরু থেকেই এই সনদের বিরোধিতা করেছিল এবং এখন নাকি তাদের আশঙ্কায় সত্য প্রমাণিত হচ্ছে। অন্যদিকে এনসিপির সমর্থকদের একটি অংশ হতাশা প্রকাশ করে বলেছেন, নেতৃত্ব হয়তো প্রতিপক্ষের সাংগঠনিক শক্তিকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারেনি। সাধারণ মানুষের মধ্যে এখনো কিছুটা বিভ্রান্তি রয়েছে। অনেকে স্পষ্ট করে বুঝতে পারছেন না এই পরিবর্তনের প্রকৃত লাভবান কে। তবে ধীরে ধীরে একটি উপলব্ধি তৈরি হচ্ছে যে গণভোটের ফলাফল বাংলাদেশের রাজনীতিতে নতুন এক বাস্তবতা তৈরি করেছে, যেখানে সংগঠিত ও তৃণমূল ভিত্তিক শক্তির গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। ডক্টর ইউনূসের জন্য পরিস্থিতি এখন বেশ জটিল, কেননা তিনি নিজেই জুলাই সনদের পক্ষে প্রচারণা চালিয়েছেন, আর সেটি অনুমোদিত হওয়ায় এখন প্রকাশ্যে এর বিরোধিতা করা তার পক্ষে সম্ভব নয়। তাকে এই কাঠামোর মধ্যেই কাজ করে রাজনৈতিক ভারসাম্যের পরিবর্তন পর্যবেক্ষণ করতে হবে। ব্যক্তিগতভাবে হতাশা বা উদ্বিগ্ন হলেও তা প্রকাশ করলে তার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রিয় দর্শক, এই ঘনভোটের ফল কি সত্যি নতুন রাজনৈতিক সমীকরণের সূচনা, নাকি সময় বদলে দেবে সব হিসাব? আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।